শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস নুরুজ্জামান জামান ভাই, আপনাকে স্বাগতম। এই কয়েকদিন ধরে আমরা দেখছি যে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের নৌবাহিনী তারা গুলি করতেছে, মিয়ানমারের কোস্টগার্ড তারা গুলি করতেছে এবং পর্যটকরা তারা সেন্ট মার্টিন যেতে পারছে না। সেন্ট মার্টিনে প্রায় 10,000 মানুষের বাস, তারাও খাদ্যদ্রব্য পাইতেছে না, তারা একদম আটক অবস্থায় জীবনযাপন করতেছে। তো এমত অবস্থায় আসলে মানে জনগণের মনে প্রশ্ন যে সেন্ট মার্টিনটা কি আছে নাকি আসলে গেছে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, সেন্ট মার্টিন নিয়ে আসলে এক ধরনের রহস্যঘেরা কথাবার্তা আমরা যখন সরকারের পক্ষ থেকে একের পর এক শুনেই আসছি। বিশেষ করে প্রধানমন্ত্রীকে আমরা দেখি যে কিছুদিন পরে পরেই তিনি এই সেন্ট মার্টিন ইস্যুটা নিয়ে আসেন। এটা আমার কাছে একটু খটখাই লাগে, কারণ কেন তিনি এই সেন্ট মার্টিনকে, বিশেষ করে তার যে অভিযোগটা প্রধানমন্ত্রী, সেটা তিনি বলছেন যে একটি সাদা দেশ, অর্থাৎ সাদা দেশ বলতে আমরা এটা বুঝি যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছেন। যাই হোক, আমি সেই আলোচনায় পরে আসছি। এখন যেটা ফিজিক্যালি অন গ্রাউন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এর ভূমি থেকে যখন আপনার ওই সেন্ট মার্টিন দ্বীপে যখন কোনো ট্রলার যাচ্ছে, খাদ্যবাহী ট্রলার বা কোনো ধরনের পণ্যবাহী ট্রলার গুলো যাচ্ছে, তখন মাঝে মধ্যে এখানে থেমে থেমে মায়ানমারের জান্তা বাহিনী বা মায়ানমারের মিলিটারি না বলে আমি যদি বলি নৌবাহিনীর সদস্যরা, তাদের কোস্টগার্ডের সদস্যরা গুলি করছে। এমনকি একটা ট্রলার এবং একটা ছোট আকারের একটা স্টিমারও তারা আক্রমণ করেছে, যাতে আহত হয়েছে এবং ওই স্টিমারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটার প্রেক্ষাপটে মূলত সরকার গতকালকে একটা প্রেস নোট দিয়ে মায়ানমারের কাছে প্রতিবাদ করেছে যে তারা কেন এই ধরনের কাজগুলা করতেছে, বা তাদের কাছে এক ধরনের ব্যাখ্যাও চাওয়া হয়েছে, বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন এর আগেও দেখলাম, যখন আপনারা জানেন নিশ্চয়ই যে মায়ানমারে তারা তাদের বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীর মধ্যে যে আভ্যন্তরীণ যে সংঘাত সংঘর্ষ লেগেই আছে এবং যে গৃহযুদ্ধ লেগেই আছে, সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তাদের কিন্তু কিছু সৈন্য আমাদের দেশে চলে আসছিল। আপনি জানেন এর আগে যে বিজিবির বা তাদের দেশের যে বর্ডার গার্ড যারা, এরা প্লাস সেনাবাহিনীর অনেক সদস্য চলে আসছে। অবশ্য বাংলাদেশ তাদেরকে অত্যন্ত দক্ষতার সহিত আমি বলবো ফেরত পাঠিয়েছে। সর্বশেষ যদি 2-4 জন এসে থাকে, সেটা কি হয়েছে আমি আমার সর্বশেষ তথ্যটা আমার কাছে নেই। এখন এই কোস্ট গার্ডের যে সদস্যরা তারা যে গুলি করতেছে, আসলে তাদের এখানে মোটিভটা কিন্তু ক্লিয়ার না। এটা হতে পারে এখানে আমার কথা হচ্ছে যে সেন্ট মার্টিন নিয়ে কিন্তু মিয়ানমারের ভিতরে বাংলাদেশের ভিতরে কোনো সংঘাত নাই। সেন্ট মার্টিন একদম ক্লিয়ার এটা বাংলাদেশের সম্পত্তি। এর আগেও মিয়ানমারের কোস্টগার্ডরা ওই এলাকায় টহল দিত, কিন্তু সাম্প্রতিক সময়ে একদম 3টা মিয়ানমারের যুদ্ধজাহাজ স্টিল সেখানে দাঁড়িয়ে আছে এবং এরা ট্রলারে করে মানুষজন পারাপারের সময় এরা গুলি করতেছে। আপনি জানেন যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকেও তারা গুলি করেছে, একটা স্পিড বোর্ডে রুগী নাচ্ছিল সেখানেও গুলি করেছে। আসলে মিয়ানমার চায় কি? মিয়ানমার কি আসলে যুদ্ধ চায়? এটাই আমি আগেই বলেছি, আপনাকে শুরুটাই করেছি এইভাবে। এখানে আসলে মোটিভটা ক্লিয়ার না যে মায়ানমার আসলে কি চাচ্ছে বাংলাদেশের সাথে। একটা হতে পারে, যেহেতু আমি সম্ভাব্য যে ইয়েগুলা মানে রিজনটা হতে পারে, যেহেতু মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তটা অনেক দীর্ঘ সীমান্ত আছে এবং এই সীমান্ত দিয়ে তারা মনে করতেছে, হয়তো বা সামরিক জান্তার লোকজন মনে করতেছে ওই যে বিদ্রোহীরা এরা বাংলাদেশে চলে আসবে, কারণ যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশে আছে, এসে ওই রোহিঙ্গাদের সাথে মিশে যাবে এবং এখান থেকে তারা ট্রেনিং নিয়ে গিয়ে হয়তো তাদের সামরিক জান্তার যে শাসন ব্যবস্থা বা তাদের যে অত্যাচার, সেটার জন্য তারা এক ধরনের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এটা হতে পারে আমি বলছি। দ্বিতীয়ত, আবার আরাকান আর্মির এরাও মনে করতে পারে যে ওই এরা হয়তোবা, যেহেতু রাষ্ট্রীয়ভাবে সরকার টু সরকার কন্ট্রাক্ট হয়, এরা কি করতে পারে, আপনার সরকারের জান্তা বাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয় আমাদের বিদ্রোহীদেরকে দমন করতে পারে। বিষয়টা এখানে আসলে ক্লিয়ার নয় এখনো যে আসলে গুলিটা কারা ছুটতেছে, বিদ্রোহীরা নাকি সামরিক জান্তার লোকরা। না, এখানে স্পিড বোর্ডের উপর গুলি ছোড়া হয়েছে। যিনি একজন রোগী নিয়ে আসছিলেন তিনি বলতেছেন যে ওইখানে মিয়ানমারের যুদ্ধজাহাজ থেকেই গুলি ছোড়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি দেখেছি, উনি এটা বলেছেন। এখন যুদ্ধ জাহাজ থেকে যদি ছোড়া হয় তাহলে তো সেটা অবশ্যই সামরিক জান্তার লোকজন বলি আমি মনে করি। এখন এখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে কে গুলি ছুটতেছে আমরা ক্লিয়ার না, এবং আরো দাবি করা হচ্ছে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, মানে সবকিছু ঠিকঠাক মতো আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সবকিছু যদি ঠিকঠাক মতো হয়, যদি আসলে সব স্বাভাবিক হয়, তাহলে আপনি জানেন যে নৌবাহিনীর পেট্রোল জাহাজের কর্মচারীরা তারা ভয়ে গতকালকে তারা তীরে এসে পড়েছে। তাহলে তারা কেন সেন্ট মার্টিন বেজে তারা ফিরতে পারতেছে না? তাহলে
নৌবাহিনীর সেন্ট মার্টিন নৌবাহিনীর যে বেজে যে পেট্রোল জাহাজ তারা কেন ফিরে আসলো? আর সরকার আবার বলতেছে যে আগামীকালকে তারা একটা শিপ পাঠাবে ওই জায়গায়। তাহলে কি সরকার সেখানে ওয়ার জোন ডিক্লেয়ার করেছে? মানে সরকার কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছে? যদি 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 ওয়ার শিপ যায়, পেট্রোল শিপ ফিরে আসে, তাহলে এই সব মিলিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বিষয়টা ক্লিয়ার করা হইতেছে না। আমি সেটাই বলছি। এই যে মনে করেন উপকূলীয় এলাকায় কিন্তু আমাদের যে কোস্টগার্ড যারা আছে বা বর্ডার গার্ড যারা আছে এরা কিন্তু চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে তার মানে নিশ্চয়ই এখানে গুলাগুলি বা মোটামুটি একটা গুলি বিনিময় হচ্ছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবচেয়ে যেটা দেখি যে শক্তভাবে কোনো প্রতিবাদও করা হচ্ছে না, কিংবা এটার কোনো ধরনের গুলি চালানোর পর এটাকে রিটালিয়েটও করা হচ্ছে না। এর আগেও আপনি জানেন যে যখন তাদের সীমান্তের মধ্যেও কি হয়েছিল, গোলাগুলি হচ্ছিল, একটা মোটর এসে পড়ে আমার বাংলাদেশের কিন্তু 2 জন নাগরিক মারা যায়। এবং মায়ানমার কিন্তু এটা যে প্রথম হচ্ছে তা নয়, কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এর আগেও বহুবার কিন্তু মায়ানমার কি করেছে, আমাদের আকাশসীমা কিন্তু লঙ্ঘন করেছে একাধিকবার। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমি জানি না কেন সরকার এটা নিয়ে। আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে একের পর এক সীমা লঙ্ঘন করা হচ্ছে, বারে বারে মিয়ানমারের সেনাবাহিনী পালিয়ে আসতেছে, আমরা জামাই আদরে ফেরত পাঠাচ্ছি, আমাদের 10,000 সেন্ট মার্টিনের লোক আটকে আছে, আমাদের সঙ্গে সেন্ট মার্টিন পুরো বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং আমরা কিছুই করতে পারতেছি না। আপনার কাছে আমার প্রশ্ন যে ভারত না হলে বড় দেশ, শক্তিশালী দেশ, শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে, কিন্তু মিয়ানমারের ক্ষেত্রেও কি আমরা কেন তো দুর্বল? আমাদের যে গ্লোবাল ইন্ডেক্স আছে সামরিক শক্তিতে, এতে মিয়ানমার আমাদের চেয়ে মাত্র 3 ধাপ উপরে। তারপরেও আমরা কেন মিয়ানমারের ভয়ে আমরা এইভাবে চুপচাপ আছি? আসলে মানে আমরা কি আমাদের এই পররাষ্ট্রনীতি এত নত জানো কেন? আমাদের পররাষ্ট্রনীতি দেখুন, যখন একটা সরকার নির্বাচিত থাকে বা জনগণের উপর তাদের আস্থা থাকে, তখন তারা সিদ্ধান্ত নিতে মানসিকভাবে শক্ত থাকে যে আমি যে সিদ্ধান্তই নেই না কেন আমার দেশের মানুষ আমাকে নির্বাচিত করে ক্ষমতায় দিয়েছে, আমাকে তারা তাদের ম্যান্ডেট দিয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার। সেই ক্ষেত্রে এই সরকার কিন্তু এই জায়গায় কিন্তু বিথ, কারণ তারা জানে জনগণের কোনো ম্যান্ডেট নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে সরকার এই ধরনের শক্তগুলো ডিসিশন নিচ্ছে না। আমি আপনার কথাটা শুরুই করেছিলাম যে বিষয়টা আসলে অস্পষ্ট। একদিকে যেমন দেখুন, প্রধানমন্ত্রী বলছেন সেন্ট মার্টিন নিয়ে নিতে চাচ্ছে একটি পশ্চিমা রাষ্ট্র, রাইট? অন্যদিকে ভারত কিন্তু, আপনি বলছেন ভারত আমাকে ক্ষমতায় রাখে, আপনি একটু আগে বলছেন যে ভারত যদি আপনাকে ক্ষমতায় রাখে, ভারত তাহলে আপনার এই বিপদের সময় কখনোই কিন্তু আমরা দেখি নাই যে ভারত আপনার বিপদের সময় বা কঠিন সময় কিন্তু এগিয়ে আসছে। ভারত শুধুমাত্র তার স্বার্থ যেভাবে রক্ষা হয় সেটা রক্ষা করে তারা কিন্তু কথা বলে বা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। এমনকি যখন রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে আপনি জানেন যে জাতিসংঘেও যখন প্রস্তাবগুলো তোলা হয় বা হয়, তখন কিন্তু ভারত কিন্তু ভোটদানে একবার বিরত ছিল, তাই না? কাজেই ভারত এখানে আসলে কি চায়? ভারত কি চায় যে রোহিঙ্গা মুসলিমরা আসছে তারা বাংলাদেশে থেকে যাক? ভারত কিন্তু চাইতেই পারে, কারণ তারা তাদের যে বিতর্কিত নাগরিকত্ব আইন, এই বিতর্কিত নাগরিকত্ব আইনেও তো তারাই বলছে যে মুসলমানদের বের করে দিতে। তার মানে ভারতের এই যে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট এবং এই বিজেপির মতো যে একটি হিন্দু মৌলবাদী সরকার ক্ষমতায় থাকার কারণে, এমনকি যার সরকারটা আপনি দেখেছেন যে গঠিত হয়েছে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী ছাড়া আর কোনো ধর্মের একজনও প্রতিনিধি নেই বিজেপির যে সরকারটা হয়েছে। এটা ভারত নিশ্চয়ই আপনি জানেন যে 20% বা 23%-এর মতো মুসলিম। তার মানে কি আপনি মনে করতেছেন যে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নাই, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে ভারত দ্বারা নির্ধারিত হয়? এই জন্যই আমি বলছিলাম যে বিষয়টা অস্পষ্ট। হয়তো বা বাংলাদেশ যেটা বলতে চায় মায়ানমারকে বা রিটালিয়েট করতে চায় শক্তভাবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেক্ষেত্রে ভারত হয়তোবা বাংলাদেশের সরকারকে বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বা প্রধানমন্ত্রীকে এক ধরনের টুটি চেপে ধরেছে। আমার কাছে এখন এটাই মনে হচ্ছে। কারণ কি জানেন, কারণ ওই যে প্রধানমন্ত্রী বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নিচ্ছে সেন্ট মার্টিন, আবার তিনি ইঙ্গিত করছেন তাদের কার্যক্রম কিন্তু মনে হচ্ছে অন্য কিছু। সেটা হতেই পারে, এখন এটা হয়তো সময়ের ব্যবধানে বেড়ে আসে, কিন্তু সেটা বড় কথা নয়। আমি বলছি না যে বাংলাদেশ যদি মায়ানমারের সাথে সৈন্য সংখ্যায় বা অস্ত্রের দিক থেকে প্যারালালি হয় বা সমান সমান হয়, 3 ধাপ নিচ্ছি আমরা, যুদ্ধে জড়িয়ে যেতে, আমরা সেটা বলছি না। কিন্তু আপনার বাসাটা কেন স্ট্রং হচ্ছে না?
আপনি কেন আপনার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, আপনার দেশের সীমানায় ঢুকে তারা গুলি করে দিচ্ছে, আপনার যে দ্বীপটা এটা তো বাংলাদেশের সুস্পষ্ট হয়, আপনি আপনার খাদ্যদ্রব্য এখানে পৌঁছাতে পারতেছেন না, এবং সরকার কিন্তু এখানে এই ব্যাপারে একটা কিন্তু রহস্যজনক নীরবতা পালন করছে, এবং মিডিয়াগুলো আপনি ফলো করছেন কিনা জানি না, মিডিয়াগুলো এক ধরনের নীরবতা পালন করছে, তারা কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না। এখন সময়ের ব্যবধানে সব ক্লিয়ার হয়ে আসবে, তবে সরকারের কাছ থেকে এই ধরনের রহস্যময় নীরবতা আমাদের কাছে মোটেই কাম্য না। এদিকে একটু আগের খবর, টেকনাফে একের পর এক লাশ ভেসে আসতেছে, সবই মিয়ানমারের নাগরিকদের লাশ, কাজে ওইদিকে যুদ্ধ চলতেছে, মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে আসতেছে। আমি মনে করি যে সবার আগে আমাদের সার্বভৌমত্ব, দেশ যদি না থাকে তাহলে আওয়ামী লীগ কি বিএনপি কি, সবার আগে সার্বভৌমত্ব, এবং সরকারকে যেভাবেই হোক সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একদিকে আপনি যখন পররাষ্ট্রনীতি যখন আপনি সফলভাবে অন্য দেশের সাথে চালাবেন, বন্ধুরাষ্ট্র কি জন্য বন্ধুরাষ্ট্র, যখন আপনার বিপদে এগিয়ে আসবে। তো ভারত তো এগিয়ে আসছে না। আপনি ইসরায়েলের পক্ষে দেখেন আমেরিকা সরাসরি দাঁড়িয়ে গেছে, আপনার রাশিয়ার পক্ষে ইরান দাঁড়িয়ে তাদেরকে দিয়েছে, ড্রোন দিয়েছে ইউক্রেন আক্রমণের জন্য। এটাই তো বন্ধুরাষ্ট্রের কথা। আপনার দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভারত তো আপনার পক্ষে দাঁড়াচ্ছে না, তার স্বার্থটাই তারা দেখছে। জনাব নুরুজ্জামান জামান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।